আজকের গল্পের পোস্টারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আজকে আমাদের চ্যানেলে কে আসতে চলেছে। নমস্কার সবাইকে, theGolpo.com চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটাই অনুরোধ আপনাদের কাছে, গল্পটা কিন্তু শেষ অবধি শুনবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজকের গল্পটা আপনাদের কেরম লাগলো। শুরু হচ্ছে আজকের গল্প, ডাইনি। গ্রামের নাম হরিনাথপুর। শহর থেকে ছাড়িয়ে বসতি বলতে খুব একটা নেই বললেই চলে। সেই গ্রামের মেয়ে মিনু। মিনুর স্বামী মিনুকে ছেড়ে চলে গেছে প্রায় বছর 10 আগে। ছোট্ট একটি মেয়েকে নিয়েই তার সংসার। ঘুরে ঘুরে লোকের বাড়ি যা কাজ পায় তাই করে, সেটাতেই তার দিন চলে যায়। একদিন হঠাৎ করে মিনুর মেয়ের প্রচণ্ড শরীর খারাপ। তার জ্বর নাকি কিছুতেই নামছে না। যাকেই বলছে তার জ্বরের কথা, সবাই শুনে একই কথা বলছে, তোর মেয়েকে ভূতে ধরেছে বুঝলি রে, যা ওই বুড়ি ওজার কাছে নিয়ে যা বুঝলি। মিনুর মেয়েকে নাকি ভূতে ধরেছে। বলি, আজকাল কি লোকজনদের খেয়ে দিয়ে কাজ নেই? একটা ওইটুকু বাচ্চা মেয়ে, ওকে নাকি ভূতে ধরেছে। হরিনাথপুরে ছিল এক মহিলা যাকে সবাই বুড়ি ওঝা বলে চিনত। আজকে মিনু তার কাছেই তার মেয়েকে ঠিক করাতে যাবে বলে নিয়ে যাচ্ছে। বুড়ি ওঝা হলো এই গ্রামের খুব বিখ্যাত একজন তান্ত্রিক। গ্রামের লোকের মতে তার কাছে গেলে নাকি সবাই সুস্থ হয়ে যায়। সেই সব লোকের মধ্যে মিনু আজকে একজন। তার আবার খুব একটা ভরসাও ছিল না এই মহিলার উপর। গ্রামের লোকের কথা শুনে তাকে বাধ্য হয়ে আসতে হলো। বুড়ি ওঝা তার মেয়েকে একটা তরল জাতীয় পদার্থ পান করতে বলে আশ্বাস দিল যে সে ঠিক হয়ে যাবে 2 দিন পর। মিনু তার এই কথাটা বিশ্বাস করে মেয়েকে বাড়ি নিয়ে চলে এলো। ঠিক 2 দিন হলো। সকাল থেকে মিনু তার মেয়েকে ডেকে কোনো সাড়া পাচ্ছে না। হঠাৎ করে হলো কি মেয়েটার? শেষে ভয় পেয়ে পাড়ার লোককে ডেকে আনতে বুঝলো তার মেয়েটা আর নেই। সারা জীবনের মতো মেয়ে তাকে ছেড়ে চলে গেছে। আর ঠিক এর থেকে 2 দিন আগে আরেকজনের সাথেও ঠিক একই ঘটনা ঘটে। তাহলে কি ওই বুড়ি ওঝাই? সবার মাথায় রক্ত উঠে গেল। গ্রামের কিছু লোক মিলে এই সিদ্ধান্ত তারা নিল, সেই বুড়ি ওঝাকে তারা জ্যান্ত জ্বালিয়ে দেবে। কারণ তারা যদি সেই বুড়িকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেয়, সে যে অন্য কোথাও গিয়ে একই কাণ্ড ঘটাবে না তার কোনো ভরসা নেই। গ্রামবাসীরা ঠিক করলো, বুড়ি যখন রাতে তন্ত্র সাধনা করতে বসবে তখনই তাকে জ্বালিয়ে দিতে হবে। যেই মতো ভাবা সেই মতো কাজ করতে একদম প্রস্তুত তারা। তাদের ওই দলে মিনুও যোগ দিল। বুড়ি ওঝার বাড়ির সামনে চলে আসলো তারা। এসে দেখলো বুড়ি যে ঘরে তন্ত্র সাধনা করে সেই ঘরের দরজাটা আজ খোলা। তারপর আস্তে আস্তে সাহস করে সবাই তার ঘরের মধ্যে ঢুকে তাকে দেখার চেষ্টা করলো। ঘরে ঢুকে যা দেখলো তা দেখে তাদের সবার শরীর কাঁপতে লাগলো। দেখলো সেই বুড়ি ওঝা, তার চুলগুলো পেকে সাদা হয়ে গিয়ে হাওয়ায় উড়ছে। বড় বড় নখ দিয়ে আঁচড়াচ্ছে কিছু একটা। অর্ধনগ্ন দেহ তার। একটি মৃত বাচ্চা মেয়ের দেহের ওপর সে বসে কালো রক্ত পান করছে। এ তারা কি দেখছে? এ কি বুড়ি ওঝা নাকি কোনো রক্তচোষা ডাইনি? এই দৃশ্য দেখে তারা কোনো মতে বেরিয়ে বাড়ির বাইরে টেনে নিয়ে আসলো বুড়ি ওঝাকে, সবাই মিলে পুরো গ্রামবাসীদের সামনে। তাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হলো। সবাই ভাবল রেহাই পাওয়া গেল। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই গ্রামে একটার পর একটা ঘটনা ঘটতে শুরু করলো। কখনো শোনা যায় কারো 3 মাসের বাচ্চা হঠাৎ মারা গেছে, আবার কখনো শোনা যায়
মা বাচ্চা জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গেই মারা যায়। একটি ছোট্ট মেয়ের কথা, তার বয়স তখন 5 বছর। সে রোজ সকালে বাগানে ফুল তুলতে যায় নিজের ঠাকুমার সাথে। হঠাৎ একদিন ভোরবেলা ওই মেয়েটি দেখল তার ঠাকুমা তার দিকে এক দৃষ্টে তাকিয়ে ফ্যাল ফ্যাল করে হাসছে আর ডাকছে তাকে। কিন্তু ঠাকুমার দাঁতে রক্ত লেগে আছে কেন? বাচ্চা মেয়েটি ওই ঠাকুমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। কিন্তু তার ঠাকুমা তাকে ডাকছে, যেতে তো তাকে হবেই। ওইটুকু মেয়ে সেদিন বোঝেনি সেটা তার ঠাকুমা ছিল না। সেদিনের পর থেকে বাচ্চা মেয়েটা আর ফুল তুলতে আসেনি। এরকম ঘটনা প্রায় শোনা যেতে থাকে। পুরোহিত ডেকে পুজো যজ্ঞ থেকে শুরু করে ওঝা ডেকেও কোনো সুরাহা হলো না। শেষে লোকে গ্রাম ছেড়ে পালাতে শুরু করলো। কিন্তু সবার পক্ষে তো ভিটে বাড়ি ছেড়ে অন্য জায়গায় ঘর করা সম্ভবও নয়। এইভাবেই প্রায় 2 বছর কেটে গেল। কলকাতায় পড়াশোনা করছে প্রতিমা। সারাদিন পড়াশোনা নিয়েই থাকে। ছোটবেলায় নিজের মা বাবাকে হারিয়েছে সে। সময় পেলেই নিজের বন্ধুদের সাথে সময় কাটাতে আশেপাশে ঘুরতে চলে যায়। প্রতিমা ও প্রতিমার বন্ধুরা মিলে ঠিক করে সেমিস্টার শেষ হলে ছুটিতে আশেপাশে একটু ঘুরে আসবে। অনেক আলোচনার পর একটা গ্রামে তারা যাবে বলে ঠিক করলো। কারণ গ্রাম বাংলার প্রতি ওর একটা অদ্ভুত দুর্বলতা আছে। যেই গ্রামে ওরা যাবে সেই গ্রামের কিছু ঘটনা যদি থাকে তাহলে সেটা তাদের কেস হিসাবে তারা নেবে, না হলে ঘুরে বেরিয়ে ওই গ্রামের বিশুদ্ধ হাওয়া খেয়ে চলে আসবে। ও বলে রাখি, প্রতিমা ও তার বন্ধুরা পড়াশোনা করছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি থেকে। প্রতিমা তন্ত্র সাধনা নিয়ে খুব আগ্রহী। এই বিষয়ে প্রচুর পড়াশোনা করেছে সে। তা অবশেষে ঠিক হলো তারা যাচ্ছে হরিনাথপুর গ্রামে। তারা বেরিয়ে পড়ল গন্তব্যের দিকে। শহরের কোলাহল ছাড়িয়ে প্রায় 3 থেকে 4 ঘন্টার দূরত্বে হরিনাথপুর গ্রাম। তাদের পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে গেল। কলেজের এক সিকিউরিটি দাদার পরিচিত কারোর সূত্রে তারা এক গৃহস্থে ঠাঁই পেল কিছুদিনের জন্য। আচ্ছা, লোকের মুখে মুখে এই গ্রামের নামে অনেক কিছুই শুনেছি। আপনি কি কিছু বলতে পারবেন এ ব্যাপারে? এই গ্রাম আসলে বহুত কুচায়তা আছে দিদি, বহুত কুচায়তা আছে। মানে ঠিক কিরকম? কি বলি, সেরকম কিছুই জানি না। ছাড়ুন, আপনারা এত দূর থেকে আইসেন, আজ ঘুমাই নিন, কাল আপনার দিদার বাড়ি লিয়া যাব। উনা বহুত কিছু জানেন, পুরানো লোক। যান, আসি। লোকটার মুখ দেখে মনে হলো এ ব্যাটার পেট আর মুখ থেকে কিছুই বের হবে না। যা করতে হবে তাদেরই করতে হবে। রাতে তারা হালকা খাবার খেয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে সেই দাদার সাথে বেরিয়ে পড়ল একজনের বাড়ি। বয়স্ক মহিলা তাদের আপ্যায়ন করে বলল, তোমরা কি জানতে চাও কও? আমার যতদূর মনে পড়ে আমি তোমাদের সাহায্য করব। এই গ্রামের ব্যাপারে যদি কিছু আপনি জেনে থাকেন, তার ব্যাপারে কিছু আমরা একটু জানতে চাই, যদি বলেন তো ভালো হয়। আমাদের এই গ্রামে এখনো অভিশাপ লেগে আছে। আমাদের এই গ্রামে কোনো বাচ্চাকেও সারে লাই, সব বাচ্চাদেরও মেরে ফেলে। প্রত্যেক বাচ্চাতে ও আসে আর সব বাচ্চাদেরও মেরে ফেলে। ও কাউকে বাঁচতে দেবে লাই, কাউকে না। আজ পর্যন্ত কেউ এই গ্রামকে অভিশাপ মুক্ত করতে পারে নাই। অনেকে অনেক কিছুই করছে, কোনো লাভ হয় নাই। সবাই সবার মুখের দিকে তাকাতাকি করছে।
আর ভাবছে ওরা কি জানতে এসছিল আর কি জানছে। প্রতিমা খুব মন দিয়ে ব্যাপারটা শুনল ও বোঝার চেষ্টা করল। আচ্ছা, আপনি যার কথা বলছেন তার বাড়িকে একবার দেখা যেতে পারে? বুড়ির নির্দেশ অনুযায়ী তারা সেই ডাইনি বুড়ির ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। বাড়িটা কেমন যেন মৃত গাছের মতো অবস্থায় পড়ে আছে, চারিদিকে নোংরা জঙ্গলে ভরে গেছে। ঘরে ঢুকলো প্রথমে প্রতিমা, বাকি সবাই একটু অস্বস্তিতে ভেতরে ঢুকতে সাহস পেল না। মিনিট দুয়েক পরে ঘর থেকে সে আবার বেরিয়ে গেল। খুব চিন্তিত লাগছে ওকে। সবাই জিজ্ঞাসা করলো সে ঠিক আছে কিনা। ও কারোর কথায় কান না দিয়ে এগিয়ে চলল সামনের দিকে। সবাই যে যার ঘরে ফিরে গেল, কিন্তু প্রতিমা গেল বুড়িমার কাছে। কিছু সময় পর সেও ফিরে এলো। বাড়ি ফিরে দাদাকে ডেকে বলল সব গ্রামবাসীকে এক করতে সে তাদের সাথে কিছু কথা বলতে চায়। দাদার কথা মতো দাদার বাড়ির সামনে এসে সবাই জড়ো হলো। প্রতিমা জানালো সামনের অমাবস্যা রাতে সে একটা যজ্ঞের আয়োজন করতে চায়। সে এই গ্রামকে অভিশাপ মুক্ত করার একটি চেষ্টা করতে চায়। গ্রামবাসীরা শুনে সবাই নিজেদের মুখের দিকে তাকাতাকি করল। শহর থেকে যে মেয়ে এসছে, বলি সেই মেয়ে গ্রামে এসে আমাদের এই গ্রামকে অভিশাপ মুক্ত করবে? কেউ ব্যাপারটাতে বিশ্বাস করল না। কিন্তু এই বিষয়টাতে প্রতিমা সবাইকে আশ্বাস দিল যে সে একটা চেষ্টা করতে চায়। আর আলাদা করে বলল 3টে কাঁচা মাছ, কিছু কাকের পালক, শ্মশানের মরা পোড়া ছাই, শুয়োরের লেজের চুল, শুকনো কাঠ এবং একটি পোহাতি মহিলা। গ্রামবাসীরা বাকি সব মেনে নিলেও শেষের কথাটা মানতে পারল না। তারা ভয়ে কাঠ হয়ে গেল এই ভেবে যে মা এবং বাচ্চা দুজনেই মারা যাবে। প্রতিমা ভরসা দিল যে সে মা এবং বাচ্চার কোনো ক্ষতি আজ হতে দেবে না। একটি বাইরের মেয়েকে তারা ভরসা করে কিভাবে? ইতিমধ্যে বুড়িমা তাদের মধ্যে থেকে বেরিয়ে এসে বলল, ওর কথা শোনো, ওই আমাদের বিপদ থেকে বাইর করবে, ও পারবে। সবার অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো সবাই। দেখতে দেখতে চলে এলো সেই অমাবস্যার রাত। প্রতিমা জানে না তাদের সাথে ঠিক কি ঘটতে চলেছে, কিন্তু যাই ঘটে যাক না কেন গ্রামবাসীকে সে কোনো ক্ষতি আজকে হতে দেবে না। শুরু হলো যজ্ঞ। যজ্ঞের চারিদিকে গণ্ডি কাটা হলো যাতে কোনো অশরীরী আত্মা সেটা ভেদ করতে না পারে। যজ্ঞ করতে করতে সে ডাকলো সেই অশরীরী আত্মাকে। এইবার সে আসবে এই মায়ের খোল খালি করতে। দেখা গেল একটি কালো ছায়া। আস্তে আস্তে সেই কালো ছায়াটা একটা পিশাচের রূপ ধারণ করছে। বিভৎস তার চেহারা, পুরো মুখটা তার ঝলসে গেছে। বুকের সামনের পাঁজরগুলো সব আগুনে ঝলসে গিয়ে বাইরে থেকে দেখা যাচ্ছে। প্রতিমা এই জিনিসগুলো দেখতে একদমই অভ্যস্ত নয়। ওর শরীরে ঠান্ডা রক্ত বয়ে গেল। ও বুঝতে পারছে না কি করবে। ও পিশাচের সামনাসামনি হয়ে পড়েছে। ও মনে করছে এই যাত্রাই হয়তো শেষ যাত্রা। ও হয়তো এই গ্রাম থেকে বেঁচে ফিরতে পারবে না জীবনেও। প্রচণ্ড ভয় তার শরীর কাঁপতে শুরু করে দিল। সে বুঝতে পারছে না সে কি করবে। পিশাচটা আস্তে আস্তে 2 হাতে ভর দিয়ে প্রতিমার দিকে এগোচ্ছে। মুখ থেকে লালা রক্ত পড়ছে তার। এরম সময় প্রতিমা মন্ত্র পড়তে পড়তে ব্যাগ থেকে হঠাৎ করে পিশাচের মুখের সামনে ধরল একটি ছবি, যেখানে রয়েছে ছোট্ট প্রতিমা, তার মা বাবা এবং তার ঠাকুমা।
তার ঠাকুমা আর কেউ নয়, এই ডাইনি। সেদিন ঘরে ঢুকে খুব অবাক হয়েছিল এটা ভেবে যে এই সব ঘটনার পেছনে আর কেউ নয়, রয়েছে তার ঠাকুমা। পিচাসটা রাগে তেজে এত চিৎকার করে উঠল যে প্রতিমা বুঝতে পারল না কি করবে সেই মুহূর্তে। বীভৎস চিৎকারে পিচাসটা একেবারে প্রতিমার মুখের সামনে চলে এসছে। দেখা গেল পিচাসটা বেশ কিছুক্ষণ পর প্রতিমার চোখ থেকে চেয়ে আবার আগুনে ঝলসে হাওয়ায় মিলিয়ে গেল। ঘটনাটা কেউ বুঝতে পারল না ঠিক কি হলো। পোহাতি মেয়ে আর তার বাচ্চা দুজনেই ঠিক আছে। যজ্ঞের শেষে প্রতিমা তাদের কাছে পুরো ব্যাপারটা খুলে বলল। যাকে আপনারা এত বীভৎস রূপে দেখলেন তিনি আর কেউ নন, আমার নিজের ঠাকুমা। আজকে আমি অনেক কিছুই জানতে পেরেছি। মায়ের কাছে শুনেছি আমি তখন মায়ের পেটে। ঠাকুমাই বাবা মাকে এই গ্রাম থেকে পালাতে বলেছিল। গ্রামে তখন মড়ক লেগেছে। আমার ঠাকুমা ছিল বড় অসহায়। তার আপন বলতে আমরাই ছিলাম, কিন্তু তার থেকে অনেকটা দূরে। আস্তে আস্তে একাকিত্ব মিটাতে মিটাতে শুরু করে দিল তন্ত্র সাধনা। হ্যাঁ, এই তন্ত্র সাধনাই। প্রথম প্রথম মানুষের ভালো করে তার দিন কেটে যেত, কিন্তু এই তন্ত্র সাধনার যে বাজে দিকও হয়, এই তন্ত্র সাধনার লোভে পড়েই আমার ঠাকুমা আস্তে আস্তে ক্ষমতার লোভে শুরু করলো নিম্নমানের তন্ত্র সাধনা। তার উদ্দেশ্য ছিল যত বাচ্চার আত্মা সে নিতে পারবে ততই সে আরও শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু আজ যখন সে বুঝতে পারল আমি তার পথের বাধা হয়ে দাঁড়িয়েছি, তখন সে তার সব লোভ মাটিতে ফেলে সারা জীবনের মতো মুক্ত হয়ে গেল। আপনারা নিশ্চিন্ত থাকুন, যারা যারা এই গ্রামকে অভিশপ্ত গ্রাম বলতো তারা আজ থেকে আর কিছু বলবে না। কারণ এই গ্রামে কাল থেকে ফুল ফুটবে, শস্য হবে। কথা দিচ্ছি আর কোনো মায়ের কোল খালি হবে না। আজ থেকে এই গ্রাম হলো অভিশাপ মুক্ত। গ্রামবাসীদের মুখে হাসি ফুটে এলো এবং প্রতিমাকে সবাই আশীর্বাদ করল। যজ্ঞের পরের দিন প্রতিমা ও তার বন্ধুরা কলকাতায় ফিরে গেল। কলকাতা ফিরতে ফিরতে তার ফোনে হঠাৎ একটা কল আসলো। হ্যালো হ্যালো প্রতিমা, তুই কোথায় আছিস? কেন বল না, রাস্তায় আছি, বাড়ির দিকেই আসছি। এনিথিং আর্জেন্ট? না, সেরম কিছু নয়। একটি বয়স্ক মহিলা বলল তোকে নাকি চেনে। আমি তো এতদিনে ওনাকে দেখিনি। বলল নাকি আজ থেকে তোর সাথেই থাকবে। কি ব্যাপার বলতো? আমি বুঝতে পারলাম না। ফ্যামিলিতে বিশেষ কেউ নেই দেখে মনে হলো। আমি ভাবছিলাম তোর ঠাকুমা দিদা হবে হয়তো, তাই আমি বলেছি রাতের দিকে আসতে। প্রতিমা কথাটা শুনে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল, কিছু বলতে পারল না। আজকে শুনছিলেন ডাইনি। আজকের গল্প যাদের ভালো লাগলো তারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানাবেন আজকের গল্প আপনাদের কীরম লাগলো। আজকের গল্পটা সম্পূর্ণ আমার লেখা, পরিচালনায় সুরজিৎ ঘোষ। আজকের গল্প আপনাদের আশা করছি ভীষণ ভালো লেগেছে, সেটা আমি আগের গল্প থেকেই বুঝতে পেরেছি। এভাবেই আপনারা আমার পাশে থাকুন, তাহলে আগামী দিনে আমি আরও ভয়ের কিছু আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। আজকের মতো চলি তাহলে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।